1 থেকে মনে হয় 33 পর্যন্ত কাজ দিছিলাম, পরের গুলো দেখো 34 থেকে 34 নাম্বার এমসিকিউ এর রেজাল্ট বলো, তোমার কাছে আছে? তোমাদের কাছে সেটা আছে? 34 নাম্বার এমসিকিউ। আচ্ছা আমি একটা কপি দিচ্ছি, ধরো রেকর্ডিংটা একটু দেখো। 34 নাম্বার এমসিকিউটার অ্যান্সার যেটা হবে বিওডি ইকুয়াল টু 2 কোণ বিএডি, ঠিক আছে না? চিত্র দেখে বলো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বিওডি টা বিএডি এর দ্বিগুণ, ঠিক আছে? সিওডি হচ্ছে ওএসি প্লাস ওসি, এটা কি ঠিক আছে? 2 নাম্বারটা এরা এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আর ফাইনালি বিএসি হচ্ছে বিওসি এর অর্ধেক, এটাও বোধহয় ঠিক আছে তাই না ভাইয়া? 1 2 3 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 2 এবং 3 হবে। আচ্ছা আমি কপি দিচ্ছি, তোমরা এটা একটু দেখতে পারবা। 35 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। পিএ আর পিবি দুইটা স্পর্শক, পিএ আর পিবি সমান, ঠিক বলছি? যারা পিএ আর পিবি এই দুইটা পরস্পর সমান হবে, কারণ বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শবিন্দু দ্বয়ের দূরত্ব হলো পরস্পর সমান। ওএ আর ওবি তো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, সবই ঠিক আছে। এপিও আর বিপিও এই দুইটা 45 ডিগ্রি, এমন কোন কথা আছে যারা এই কোণ দুইটা 45 হবে এমন কি কোনো কথা আছে? নো। মানে এই কোণটা 90 ডিগ্রি সেটা ঠিক আছে, কিন্তু ওই কোণটা বলা যাবে না। তো উত্তর হবে 1 2, 3 নাম্বারটা ভুল। বুঝতেছো? যারা তথ্যমূলক না, এটার পরের পেজটা চারটা একটা পেজই, হ্যাঁ, কারণ ওদের ওই কপিটা দিচ্ছি। ফাইন। 36 নাম্বার 3টা তথ্য আছে, পড়ো। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হইল স্থূল কোণ, রাইট নাকি রং? অধিচাপে অন্তর্লিখিত কোণ সবসময় স্থূল কোণ হয়, কারেক্ট। 2 নাম্বার বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ঠিক আছে, কারেক্ট। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, কারেক্ট। 1 2 3 হবে প্রত্যেকটা উপপাদ্য। সবাই কি বুঝতেছো? আর প্রমাণ আছে এগুলো। আচ্ছা 37 পারবা? সহজ সহজ গুলো করব না, হ্যাঁ বলো। সেটা 2 ও 3 হবে না? বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণিত হয় ভাইয়া, দেখো আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই। বৃত্তের অধিচাপ কোণটা, সাপোজ এই হলো অধিচাপ, সাপোজ এ আর এটা হলো বি, এসিবি হলো উপচাপ, এডিবি হলো অধিচাপ। অধিচাপে আমি যদি একটা কোণ আঁকি, এডিবি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি, এটা স্থূলকোণ হবে না? বুঝছো সবাই? অধিচাপের উপরে দণ্ডায়মান কোণ সবসময় স্থূলকোণ হবে, আর উপচাপের উপরে কোণ সবসময় সূক্ষ্মকোণ হবে। আমি কি বোঝাতে পারছি? স্যার এখানে তো অধিচাপে অন্তর্লিখিত কোণ বলা। অধিচাপে অন্তর্লিখিত কোণ, একটা চাপের উপর অন্তর্লিখিত কোণ তার বিপরীত পাশে হয়। এরা আমাকে বলো, এইটা দিলাম, এবার বলো এসিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ তো এডিবি। বুঝছো সবাই আমার কথা? মানে আমি বলি নাই যে উপচাপের উপরে কোণ, উপচাপের কোনো একটা বিন্দু, উপচাপের উপরে দণ্ডায়মান কোণ বৃত্তস্থ কোণ, সেটা স্থূলকোণ হবে। কারণ একটা চাপের মানে এসিবি এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা এডিবি না। বুঝছো সবাই? ব্যাপারটা উল্টা। আমাকে দাও সব এতগুলো কপি লাগবে, তোমার কাছে এত আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আহা হা, ভুল করছে আরিফ। এটা না আরিফ,
এটা হায়ার ম্যাথের 8 দিয়া ফলাইছে, জেনারেল ম্যাথের 8 এর। আচ্ছা যাই হোক, পরবর্তী অবজেক্টিভটা দেখ। যারা অন্তর্লিখিত কোণ বলতে সূক্ষ্ম কোণ বোঝায়, সরি বৃত্তস্থ কোণ বোঝায়। 38 আর 39 নাম্বারের অ্যান্সার বলো, ঢাকা বোর্ডের কোশ্চেন। প্রশ্নে বলছে ও কেন্দ্র বিশিষ্ট এসিডি বিডি বৃত্তে এবি হইল 10, এবি যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ হইল 5 আর ও ই হইল 3, তাহলে ও এ ই এর ক্ষেত্রফল কত? আচ্ছা ভেড়া দেখো, ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে এ ই হবে 4 শিওরলি, তাই না? সমকোণী ত্রিভুজ। একটু চিত্রের মাধ্যমে তোমাদের দেখাই, তোমরা তো যারা দেখতেই পাইতেছো। এটা 3 দেয়া আছে, এটা 5, তাহলে এটা 4 হবে। ও এ ই এর ক্ষেত্রফল কত হবে বলো? হাফ ইন্টু 3 ইন্টু 4, তার মানে 6 বর্গ সেন্টিমিটার হবে। উত্তর হচ্ছে ক। এসিবি এর পরিসীমা কেউ পারবা? এসিবি এর পরিসীমা, এবি হলো 10, এসিবি এর পরিসীমা কত হবে? তোমাকে শেয়ার করো। যারা ওই দুইটা সমান বলছে, কেউ কি পারবা? আমি একটু একে দেখাচ্ছি, সবাই শুনো। দাও একটা দিল। এটা হলো 10, আর এই দুইটা যদি সমান হয় ভেড়া, তোমাদের কাছে আমি জানতে চাই, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণগুলা কত হবে? 45 হবে। সবাই কি বুঝতে পারো ভেড়া? বাহু দুইটা সমান মানে কোণ দুইটা সমান, 45 45, এটা হলো 10। তাহলে বলো খুবই সহজে, এই দুইটা যদি এক্স আর এক্স ধরি আমি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত? 10 স্কোয়ার। তাইলে এক্স স্কোয়ার হবে 50, এক্স হবে √50, তাহলে ক্ষেত্রফল কত বলো ভাইয়া? সরি পরিসীমা কত? এটা হলো 5√2, তাহলে পরিসীমা হচ্ছে এক্স প্লাস 10, তার মানে 10 প্লাস 10√2। 10 প্লাস 10√2 কত হয়? 10√2 হইলো 14.14, তাহলে 24.14 হবে। খুবই চমৎকার একটা প্রশ্ন দিচ্ছি, বুঝছো সবাই? এমসিকিউ গুলা ভালো করে সলভ করো। মানে এগুলাতে আসলে কি বোর্ডের গত 2 বছরের বোর্ডের প্রশ্ন, তো এগুলো সলভ করলে তুমি আইডিয়া পাবা যে কিরকম আসবে। আচ্ছা ভেরা, গত ক্লাসে মনে হয় এরকম একটা করছিলাম, তারপরে তোমরা আবার বলো 40 নাম্বারটার অ্যান্সার কি হবে? পারবা? বি এ সি কোনটা কত? এক্স এর মান কত বলো তো? ভেরা এক্স প্লাস 60 ইকুয়াল টু 2x, এক্স এর মান 60 হবে, তাই না ভাইয়া? হ্যাঁ 60 ডিগ্রি হবে। আর প্রবৃদ্ধ কোণ বিওসি এর মান কত? 120। না ভাইয়া, প্রবৃদ্ধ কোণ বিওসি কোনটা? ওইটা 240 ডিগ্রি হবে ভাইয়া। সবাই কি বুঝতে পারো? ভাইয়া প্রবৃদ্ধ তো এটা না, এটা 120 ডিগ্রি, যেটা সেটা হলো স্থূল কোণ, প্রবৃদ্ধ হলো ওইটা। আমি কি বুঝাতে পারছি? তাইলে ওইটা 360 থেকে এটা বাদ দিবা। ওকে, এরপরে পরবর্তী এমসিকিউ দেখো। আচ্ছা তোমাদের সবার খাতাগুলা সবগুলা দেখা হয়ে গেছে আমার, তোমরা খাতা কোচিং থেকে সংগ্রহ করে নিও সবাই। আর অবজেক্টিভের অ্যান্সার গুলা আজকে আমি দিয়ে দিব, আমি সবগুলা রেডি করছি। আজকে সবাইকে অবজেক্টিভটা গ্রুপে দিয়ে দিব, সবাই কষ্ট করে অবজেক্টিভটা মিলাবা। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে ফাইন। তো এরপরে এমসিকিউটা একটু যেটা করব সেটা 42 44 পড়ো। 42 43, 42 তে কোন হাফ ইএফজি কত? আচ্ছা তোমাদের স্ক্রিনে শেয়ার করি, কষ্ট করে দেখা লাগবে না। 42 আর 43 এর অ্যান্সার একটু বলবা। বেরা 42 ইএফজি কত হবে?
EFG হইলো 90 ডিগ্রি, তার অর্ধেক 45 ডিগ্রি হবে। আর DOF এর পরিসীমা কত হবে? মনে হয় পারবা ভাইরা, আমি বুঝায় বলি। এটা যদি 4 হয় তাহলে পাশেরটা 4। জানতে চাই GF এই বাহুটার দৈর্ঘ্য কত? GF বাহুটার দৈর্ঘ্য কত? চিত্র দেখে বলো। বলো ভাইয়া 8 হবে। তাহলে খুব সহজে মনে হয় পারবা EF দৈর্ঘ্য কত হবে? ক্লাসের কয়জন পারবা? কেউ পারবা না? 6 হবে। হ্যাঁ 6 হবে। তাহলে এবার তো পাইয়ে গেছো পরিসীমা 6 যোগ 8 যোগ 10 24 হবে, তাই না? ও DOF বলছে, সরি, DOF এর পরিসীমা কত হবে বলো ভাইরা? এইটা যদি দেখো 4, এটাও 4, তাইলে কেউ কি বলতে পারবা যে ওডিটা কত? তাহলে ভাইরা বৃত্তের ব্যাসার্ধ তো 5, তাহলে এইটা 5, বৃত্তের সরি ওডিটা হবে 3, তাহলে 3 যোগ 4 যোগ 5 12 হয় না? DOF কি 12? 12, DOF 12 আর EFG এর পরিসীমা হলো 24। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? 12 কিভাবে হলো আবার বুঝাই ভাইরা। এই বৃত্তের ব্যাসার্ধ 5, এটা যেহেতু 4, তাহলে ওডি হবে 3, 3 যোগ 4 যোগ 5 যোগ করলে 12 হয়। বুঝছো সবাই? 44 45 এর অ্যান্সারটা সেট করো। এসিবি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই। বৃত্তচাপের দৈর্ঘ্য 2 পাই, বৃত্তের পরিধি কত? এরা খুবই সোজা। আমরা জানি বৃত্তচাপ হচ্ছে S=R থিটা। তো বৃত্তের সরি ওইটাও দরকার নাই, আরো সহজ ভাবে করা যায়। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র কিন্তু আমরা পারি। S= কত? থিটা, আচ্ছা এখানে কি থিটার মান দেয়া আছে? ACB, হ্যাঁ থিটা 90 ডিগ্রি, তো তার মানে 90 ডিগ্রি মানে π/2। তো S=R থিটা সূত্র দিয়ে ডাইরেক্ট করা যাবে। S হলো 2 পাই আর থিটা হলো 90, তাইলে R ইনটু হলো π/2। তাহলে R কত হয়? 4। তাহলে R যদি 4 হয় তাহলে বৃত্তের পরিধি কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? R যদি হয় 4 তাহলে বৃত্তের পরিধি হবে হচ্ছে 8 পাই। আরো সহজ ভাবে যদি বলি ভাইরা, এসিবি চাপটা কি বৃত্তের 4 ভাগের 1 ভাগ না? ক্লাসের সবাই, ও সরি এসিবি হচ্ছে এটা তো 180 ডিগ্রি। ও সরি এসিবি তো ভাইয়া আমি দুঃখিত, এসিবি হলো অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য যদি 2 পাই হয় তাহলে পুরো বৃত্তের পরিধিটা 4 পাই হবে। এটা অনেক সহজ, এত চিন্তা ভাবনা করার দরকারই নেই। আমি কি বুঝাইতে পারছি? এসিবিটা হলো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের দৈর্ঘ্য যদি 2 পাই হয় তাহলে পুরো বৃত্ত কি 4 পাই হবে না? তো অত চিন্তা ভাবনা করার দরকারই নেই, সহজ পদ্ধতি। আচ্ছা বিও যদি 4 হয় তাহলে এসি কত? না ভাইয়া, বিও যদি 4 হয় তাইলে এসি কত হবে? ভাইয়া আমি একটু বুঝায় বলি, এই কোণটা যে 45 ডিগ্রি তা বুঝতেছো? 4√2 হবে। 4√2 হবে। এক্সেলেন্ট। সবাই কি বুঝছো কেমনে? অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে তুমি লম্ব বাই অতিভুজের সূত্র দিয়ে এসি পাওয়া যাবে, তাই না? sin 45 ডিগ্রি 1/√2। বুঝতেছো সবাই? ওকে 45 গেল, শেষ করে দিই। হ্যাঁ এখানে মোট 54টা আছে, এগুলা পারবা, সোজাগুলা করাবো না। আচ্ছা 47 নাম্বারটা বলো, সরি 47 না 48 থেকে 50 এগুলো বলো। এই যে চিত্রটা আছে এটা দেখে বলো। AM কত হবে ভাইয়া? পুরোটা পড়ো। 4 সেন্টিমিটার। ভেরি গুড, AM হবে 4। চমৎকার। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
ভেরা এএম যদি 4 হয় আর ওএম যদি 3 হয় তাহলে ব্যাসার্ধ 5 5 হবে না? 5 হবে। আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে পাই ইনটু 5 স্কয়ার, মোস্ট প্রবাবলি 78.54 হয়, তাই না? ক্যালকুলেটরে দেখ, তাই বোধহয় হয়। 51 থেকে 54 লাস্ট 70 ওইটাই। 8.54। হ্যাঁ, তোমরা ভাইয়ারা কষ্ট করে 51 থেকে 54 প্রত্যেকটা অ্যান্সার পড়ো। ও এ হইলো 5, ও এম হইলো 4। আমরা দেখলাম যে এই টাইপের অবজেক্টিভই আসে বেশি। এবি তাহলে কত? এবি হইলো সিম্পলি ও এম এ, ও এম যেহেতু 4 আর ও এ যেহেতু 5, তাহলে এ এম হইলো 3, 3 দুগুণে হবে 6, এবি হবে 6। সবাইকে কি বুঝাইতে পারছি? ও এ বি যদি 50 ডিগ্রি হয়, ও এ বি যদি 50 ডিগ্রি হয়, তাহলে এ ও বি স্যার 80 ডিগ্রি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ অনলাইন যারা? জি স্যার। ওকে, ফাইন। আমরা একটু এটা শেয়ার করি, দাঁড়াও। আমাদের এটা অবজেক্টিভ পার্টটা প্রায় শেষ হয়ে গেছে। অবজেক্টিভ লাস্টে তাড়াহুড়া করতে হয়, এই কারণে আমি প্রথমে অবজেক্টিভ পড়াইলাম। ভেরা যেটা বলতেছি যে ও এ বি যদি 50 হয়, ভেরা আমাকে বলো স্যার তো। 80 ডিগ্রি হবে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার, 80 ডিগ্রি হবে। ওবি এটাও 50 ডিগ্রি হয়, তাহলে 2 50 এ 50 এ 100 হলো, তাহলে এ ও বিটা 80 ডিগ্রি হয়। সবাই কি বুঝতেছো? অফলাইন যারা তারা তো বুঝতে পারছো, অনলাইনের যারা সবাই কি বুঝছো? হ্যাঁ, 50 50 এ 100, তাহলে বাকিটা 80। তাহলে বলো বিএসসি কত হবে? খুব 90 সোজা, ডিগ্রি। বিএসসি তো 90 ডিগ্রি, এটা কোনো প্রশ্ন হইল? আর ও এম কি বলছে এটা আবার কেন? ও এম 4 হইলে এসি কত? আচ্ছা বলো ভাইয়া, ও এম যদি 4 হয়, এ বি কত বের করছিলাম? 6। তাহলে ও এ ব্যাসার্ধ কত হয় ভাইয়া? ব্যাসার্ধ তো আগেই বের করে রাখছি বোধহয়। 5, 5 দুগুণে 10, তাহলে এইটা 6, এইটা হইল 10, তাহলে এসি হবে না 8 ভাইয়া? আমরা সমকোণী ত্রিভুজের এই জিনিসগুলা মুখস্থ রাখো। সমকোণী ত্রিভুজের 3 বাহু ভাইয়া, আমি যেগুলো এখন লিখে দিব সেগুলা অবজেক্টিভের জন্য মুখস্থ রাখবা। সমকোণী ত্রিভুজের 3 বাহু দুইটা দেওয়া থাকলে তৃতীয়টা 3 4 5, 1 2 √5, 6 8 10, 5 12 13। এরা মোটামুটি ঘুরায় পেঁচা এই চারটাই আসে। আমি কি বুঝাতে পারছি? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে চতুর্থ বাহু বের করার সিস্টেম দেখাইলাম। ক্লাসে সবাই কি বুঝছো? জি স্যার। ফাইন। ভাইরা লাস্ট ক্লাসে এমসিকিউ তাহলে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা 54 পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ করবা। ভাইরা তোমাদের পরীক্ষায় আমি বলে দিই, এই যে আগামী উইক পর্যন্ত হোপফুলি আমি 8 অধ্যায় পড়াবো, বই থেকে কয়েকটা অঙ্ক করাবো, বুঝছো? মানে বইয়ের আনকমন কয়েকটা ম্যাথ আছে, তারপরে কাজ আছে, আমরা ওইগুলা খুঁটিনাটি সহ করব। এই 8ম অধ্যায়ের উপরে পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু এই অবজেক্টিভ আমি আচ্ছা ইসের আনসার হলো 8, এসি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 8। ওকে, 8ম অধ্যায়ের উপরে অবজেক্টিভটা আমি শীট থেকে করব, কিন্তু সিকিউ শীট থেকে করব না, বুঝছো? সিকিউ বই থেকে করব। মানে বইয়ের অঙ্কই আমি বানায় দিব আর কি, এগুলো প্র্যাকটিস করো বাকিগুলো। ফাইন। তো এবার আসো আমরা সিকিউতে চলে যাই।
তোমরা জানো যে তোমাদের বৃত্ত অধ্যায়ে কিন্তু সম্পাদ্য আছে। দুঃখিত। আচ্ছা, সম্পাদ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। যারা সম্পাদ্য থেকে কয়েকটা সিকিউ আছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে, আমরা একটু করব। এরা প্রথমত 1 নাম্বারটা দেখো, চট্টগ্রাম 2017 চট্টগ্রাম বোর্ডের। তো একটা বাহুর ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য 4, 5, 6, ত্রিভুজটা আঁকতে হবে, পরিবৃত্ত আঁকতে হবে। এটা কমন একটা প্রশ্ন। আর গতে বলছে বৃত্তটিতে এমন একটা স্পর্শক আঁকো যা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। ওকে, তাহলে আসো আমরা চিত্রটা আঁকি। ভেড়া অনুশীলনী 8-এর 1 নাম্বার। ভেড়া আপাতত তোমাদের কাছে যদি না থাকে, পেন্সিল, কম্পাস বা ইসে, নরমালি তোমরা চিত্রটা এঁকে নাও। ওকেটা একটু উঁচায় নিতে হবে না, দেখা যাচ্ছে না। ভেড়া 4, 5, 6 তিনটা বাহু, 4, 5, 6 ABC। তো কি করবা, সবচেয়ে বড় বাহুটা নাও, 6 সেন্টিমিটার কেটে নাও। AB, এটাই হলো C। তো এখান থেকে 5 সেন্টিমিটার নাও, এখান থেকে 4 সেন্টিমিটার। তো এটা B তে ছেদ করলো, সাপোজ এটা D। তো এটা হলো C, সরি AB, এটা হলো C, AC হলো B, আর DC হলো A। এই হলো মোটামুটি চিত্র। এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। ক্লাসের সবাই কি বুঝছো? ভেড়া এই অঙ্কন আমার মনে হয় বুঝাইতে হবে না। বলতো ভেড়া পরিবৃত্ত কিভাবে আঁকতে হয়? ক শেষ, ক প্লাস খ একত্রে করে ফেলি, এই চিত্রেই পরিবৃত্তটা এঁকে দিই। পরীক্ষার সময় তোমাকে 2 বার রাখতে হবে আর কি। ক এই ত্রিভুজ, খতে আবার ত্রিভুজ এঁকে পরাবৃত্ত আর পরিবৃত্ত। ভেড়া খেয়াল করো, নামকরণটা কিন্তু এমন ভাবে দিবা, মানে এ বি হইলে যেন তার নাম সি হয়, বিসি হইলে এ, যেখানে যেটা নাই, আর এসি হইলে হবে বি। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, তাই যদি হয় তোমরা আমাকে একটু কষ্ট করে বলো এটা কিভাবে আমাদের পরিবৃত্ত আঁকতে হয়। লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আমরা, তাই না? মানে এই এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। আমরা জানি যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে 2 পাশে 2টা কাটবা, আবার এদিকেও তাই। এই লম্ব সমদ্বিখণ্ডক 2টা ধরো ও বিন্দুতে ছেদ করলো, ওটা হইলো কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র। ওসি যোগ করলা, ওকে কেন্দ্র করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকো, তাইলে সেটা বাকি 2টা এ আর বি বিন্দু দিয়েও যাবে। দেখো মিলে কি? একটু হিজিবিজি হবে, তা হোক, সমস্যা নেই। মানে তোমরা চেষ্টা করো যে এই বৃত্তচাপ গুলাকে বৃত্তের বাইরে রাখতে, তাইলে মানে ঝামেলা কম হবে আর কি। তোমরা যারা কম্পাসে আঁকতেছো তারা তাদের জন্য একটু সময় নিচ্ছি। বাকিরা যারা, তারা আপাতত রাফলি ড্র করে রাখতে পারো, বাসায় গিয়ে মানে বাসায় সুন্দরভাবে নিজেরা কিন্তু করো।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা ভেড়া, আমাদের কিন্তু হায়ার ম্যাথের 4টা অধ্যায় আমরা মোটামুটি পড়াই ফেলছি। আমরা এই মাসের শেষ সপ্তাহে হায়ার ম্যাথ একটা ফুল মডেল টেস্ট নিতে চাই আর কি। মানে মার্চের আমি তারিখটা ঠিক করছি 29 তারিখ। হ্যাঁ, মার্চের 29 তারিখে হচ্ছে ইবার হয় মোস্ট প্রবাবলি সোমবার। তো ওই দিন তোমাদের ক্লাস তো তোমরা যারা করতে আসবা, আমরা চাই যে তোমরা সবাই অফলাইন পরীক্ষাটা দাও, ফুল মডেল টেস্ট একটা নিব, বুঝছো? মানে হায়ার ম্যাথের 4টা অধ্যায়ের উপরে 9, 8, 7, 8, 9 এবং 11। সবাই বুঝছো? ক্লাসের সবাই? ভাইয়া শেষে আমরা আবার একটা ফুল মডেল টেস্ট নিব, কিন্তু এখন আমি চাচ্ছি যেহেতু হায়ার ম্যাথ একবার শেষ হয়েছে, তোমরা হায়ার ম্যাথ ফুল একটা পরীক্ষা দাও। নেক্সট উইকে তো আমরা অষ্টম অধ্যায় পরীক্ষা নিব, জেনারেল ম্যাথ শেষ হওয়ার পরে জেনারেল ম্যাথ একটা নিব। তারপরে ফাইনালি আমার ইচ্ছা আছে 2টা পরীক্ষা নিব, একটা জেনারেল ম্যাথ একটা হায়ার। তাহলে মোটামুটি তোমাদের বলো। পরীক্ষা আমি কবে? লগের একটা অঙ্ক পাচ্ছি না, আমি গ্রুপে এটা দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাসের পরে দেখাই দিচ্ছি, অথবা ধরো এখনই দেখাই দিই। স্যার পরীক্ষা কত তারিখ? পরীক্ষা 29শে মার্চ। ঠিক আছে, সবাই কোচিং এ এসে পরীক্ষাটা দিবা, সোমবার হয়, আগামী সোমবারের পরের সোমবার, বুঝছো? ক্লাসের সবাই ভাইয়া টাইম কি? টাইমটা মানে ধরো আমার ক্লাস হচ্ছে তো 12:30টায়, তোমরা এমন ভাবে দাও যেন ক্লাস পরীক্ষাটা দেওয়ার পরে তোমরা ক্লাসটা করতে পারো আর। তাইলে তোমরা সবাই পরীক্ষাটা 9:30টায় দাও, তাইলে তোমাদের ধরো যে পরীক্ষাটা 12:30টার দিকে বা আগে শেষ হয়ে যাবে, তারপরে তোমরা ক্লাসটা করবা, বুঝছো সবাই? ক্লাসের সবাই এই আগামী সোমবারের পরের সোমবার তোমাদের ইন দা মিন টাইম তোমাদের যদি হায়ার ম্যাথের প্রবলেম থাকে এই 4টা চ্যাপ্টারের মধ্যে, সেটা আমাকে একটু দেখায়। আচ্ছা, মাইশা একটা প্রবলেম অলরেডি বলছে, মাইশা তো না, অর্পিতা। বেড়া, এটা এটা আমি করাই দিলাম ওই দিন, তাই না? x টু দি পাওয়ার log y(x), y টু দি পাওয়ার log xy ইকুয়াল হইলে, আচ্ছা তারপর আমি দেখাই দিচ্ছি, এটা যদি হয় তাহলে x ইকুয়াল টু y প্রমাণ কর। আচ্ছা, এই পার্টটা কিন্তু সবাই বুঝছো তো, গ নাম্বারটা করাচ্ছি তার আগে অঙ্কটা একটু দেখাই দিই। x টু দি পাওয়ার log xy, y টু দি পাওয়ার log yx, ঠিক লিখছি নাকি উল্টা লিখছি দেখো তো, আরেকবার একটু দেখি। x টু দি পাওয়ার log yx, সরি না উল্টা লিখছি আমি, x টু দি পাওয়ার log yx, y টু দি পাওয়ার log xy। ভাইরা ধরে নাও, ধরি log এত হচ্ছে m, তাহলে বলো তো ভাইরা x কত? y টু দি পাওয়ার m। আবার বলো log xy তাইলে কি হবে? ক্লাসের কেউ কি বলতে পারবা? ভাইরা সাপোজ log yx যদি m হয়, তোমরা কি সবাই জানো যে log xy কে 1/m বলা যায়? মানে বিপরীত হইলে বেজার ভ্যালু যে উল্টায় যায়, আমি কি সবাই জানি? আচ্ছা একটু বলে দিই, log 2 4 এটার অ্যান্সার কত হয়? 2, তাই না? কিন্তু log 4 2 এটার ভ্যালু কত? হাফ না? সবাই কি বুঝতে পারো? বেজার ভ্যালু উল্টাইলে লগের মানটা উল্টায় যায়। তাইলে আমাকে বলো এখান থেকে আমরা তাইলে y ইকুয়াল টু কি বলতে পারবো? x টু দি পাওয়ার 1/m। এবার তুমি তাইলে মানটা বসাও প্রদত্ত রাশিতে, x হলো y টু দি পাওয়ার m, প্রদত্ত রাশি হবে y টু দি পাওয়ার m, তার পাওয়ারে কি? তো রাশি তো না, সমীকরণ, তার পাওয়ারে m। আর এটা কি হবে? y মানে কত? x টু দি পাওয়ার 1/m, তার পাওয়ারে কত হবে? তার পাওয়ারে হলো 1/m।
তাহলে y টু দি পাওয়ার m স্কয়ার ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 বাই m স্কয়ার। তার মানে হ্যাঁ বলো, আমি কি ঠিক বলতেছি? দেখি এ আর এটা m ধরছিলাম, আচ্ছা ঠিক আছে, এটা উল্টা না ধরে ঠিক আছে এটা m ধরো, তাহলে y ইকুয়াল টু x টু দি পাওয়ার m হইলো। আচ্ছা এটাই সহজ হয়, সেক্ষেত্রে কি হবে বলতো? হ্যাঁ এক প্রদত্ত সমীকরণ কি হবে, x এর মান হলো y টু দি পাওয়ার m, তার পাওয়ারে কি হবে n, আর এটা কি হয় y, আর এটা মানে কি, দাঁড়াও দাঁড়াও আমি একটা একটা করে বলি। x মানে হলো y টু দি পাওয়ার m, আর এটা কি m, তাহলে n ই তো হয় এটা। আর y মানে কি, y মানে হচ্ছে x টু দি পাওয়ার n। হ্যাঁ কি ভুল করছি, x টু দি পাওয়ার n তার পাওয়ারে কি m। x টু দি পাওয়ার n y আর মানে n, হ্যাঁ ঠিক আছে, সরি আমি ভুল করতেছি বারবার, m স্কয়ার x টু দি পাওয়ার n স্কয়ার, ঠিক আছে। তারপরে কি করছিলাম দেখি, আচ্ছা এইটা তো মানে অঙ্কটা এটা না, ভুল বলতেছি, এটা হলো এই দুটা হলে x আর y সমান প্রমাণ করতে বলছে। না না না, এটা হলে বলছে প্রমাণ করো যে x ইকুয়াল টু y, অঙ্কটা আলাদা, এই অঙ্কটা আলাদা। দাঁড়াও এক সেকেন্ড, তো ধরা এখান থেকে প্রমাণটা করা যাবে x হইলো y টু দি পাওয়ার m, তাহলে y টু দি পাওয়ার m n স্কয়ার, তার মানে m স্কয়ার ইকুয়াল টু m n স্কয়ার, তাই না? ঠিক লিখতেছি, x হইলো y টু দি পাওয়ার m, এটা হলো m, উভয় পক্ষ থেকে m কাটা, m ইকুয়াল টু n স্কয়ার, m কত আবার log yx, আর n কত, না মানে m আর n সমান হওয়ার কথা, কোনো একটা ভুল হচ্ছে আমার, দাঁড়াও এক সেকেন্ড, x হইলো y টু দি পাওয়ার m পাওয়ারে log yx, তার মানে m, ঠিক আছে, x y টু দি পাওয়ার log xy, তার মানে y, ও এটারে আবার ভাঙানোর দরকারটা কি, এটা y আছে y থাকুক না, y এর পাওয়ারটা কত, y এর পাওয়ারে হইলো n, তাই তো হচ্ছে একই তো কথা, y টু দি পাওয়ার n স্কয়ার y টু দি পাওয়ার n স্কয়ার ইকুয়াল টু হলো n, হইছে? হ্যাঁ বুঝছি, মনে পড়ছে, এটা আগেও করাইছিলাম। বেরা এবার একটু শোনো, হয়ে গেছে, m স্কয়ার কত log yx স্কয়ার, আর n কত log xy। এবার শোনো মনোযোগ দিয়ে, log xy কে কি লেখা যায় 1 বাই log yx, এটা বামে আনলে কি হয় log yx কিউব ইকুয়াল টু 1, সবাই কি বুঝতেছো? ওকে, কিউবিক রুট করলে কত হয় 1 এর 1 ই হয়, তার মানে x ইকুয়াল টু কি হবে y এর পাওয়ার 1, তার মানে x ইকুয়াল টু y, বুঝছি? মানে এর আগে এটা করছিলাম, এটা একটা প্যাচের অঙ্ক, হ্যাঁ সবাই বুঝছো ম্যাথটা? স্যার আবার একটু বুঝাই দিলে ভালো। আচ্ছা এটারে m ধরছি, এটারে n ধরছি, ঠিক আছে, বুঝছো তো সবাই? এবার তাহলে লগের ধারণা থেকে বলো, এইটা হলে কি এটা হয় না, লগ উঠা যায় y চলে যায় ডানে, এটা পাওয়ারে চলে যায়, এটা বুঝছো তো নাকি? জি স্যার। এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন বুঝছো? দেখো
এই দুই লাইন বুঝছো কিনা? জি স্যার। এইবার বলো x টু দি পাওয়ার এত, x মানে হইলো y টু দি পাওয়ার m, এই যে, আর তার পাওয়ারে এইটা, তার মানে কি এটা m না? বুঝছি? এই যে এই পাশে মানটা বসাই দিচ্ছি, আর y তো আছে, এটা মানে কত ধরছি বলো? n। তাহলে y টু দি পাওয়ার m স্কয়ার ইকুয়াল টু y টু দি পাওয়ার n, তুলনা করলে কি হবে? y y বাদ দিয়ে m স্কয়ার ইকুয়াল টু n। m কত ভেড়া? m কত ধরছিলাম? log yx এর হোল স্কয়ার। আর n কত? log xy। এবার আমাকে বলো যে log এর যদি তুমি উল্টায় দাও তাহলে কি বেস আর ভ্যালু উল্টায় যায় না? সবাই কি বুঝতেছো? তো এখন আর গুণ করে যখন এখানে আনলা, এটা স্কয়ার আছে, এটা আরেকটা আছে, তাহলে কি কিউব হবে না? কিউবটা ওই পাশে পাঠাইলে কিউবিক রুট 1 এর কিউবিক রুট 1 হয়। এখন বলো এই লগের ওই ধর্ম থেকে y চলে যাবে ডানে, আর ওইটাকে পাওয়ারে মাথায় উঠাই দিবে, তাহলে x আর y সমান। বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ফাইন? ভাইয়া লাস্ট লাইনের আগের লাইনে ওটা y এর উপরে কত স্কয়ার? না, y এর পাওয়ার 1, মানে এটা ডানে চলে গেল, 1 কে মাথায় উঠাই দিবে। বুঝো নাই? জি ভাইয়া। এটা তো 1, x আর y সমান। ওকে, তো আমরা ছিলাম হইলো একের ক আর খ করছি, গ নাম্বারটা আবার একটু আসে। সবাই একটু পড়ো। প্রশ্নে বলছে বৃত্তে এমন একটা স্পর্শক আঁকো যা তৃতীয় বাহুর সমান্তরাল। তৃতীয় বাহুটা 6 সেন্টিমিটার না? মানে দেখো এখানে তিনটা বাহু, 4 5 6, এর মধ্যে তৃতীয় বাহুটা হলো 6 সেন্টিমিটার। বেরা আমি একটু বুঝা বলি। আমরা যে চিত্রটা আঁকছিলাম সেটা আর নতুন করে আঁকবা কিভাবে? ব্যাসার্ধটা খালি সমান নিবা, আর এটা 6 সেন্টিমিটার মোটামুটি আন্দাজ করে আঁকলাম আর কি, একদম মানে ধরো যে ওইভাবে একেবারে আঁকার প্রয়োজন নাই। 6 সেন্টিমিটার রেখা আমাকে বলছে এই বৃত্তে এমন একটা স্পর্শক আঁকো যেন এইটার সমান্তরাল হয়। তাহলে কি করবা ভেড়া? এই রেখার সমান্তরাল হয়ে যায়। তাহলে একটা কাজ করো, সেটা হইলো মানে যে কোনো মানে এই রেখার থেকে লম্ব আঁকো বা লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। আর এটা এখানে ছেদ করলো, এটা ধরো পি, এটা ধরো কিউ, এটা ধরো টি। এবার টি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকো। তাহলে বলো এই যে এমএন স্পর্শকটা হবে সেটা কি বিসি এর সমান্তরাল হবে না? বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা পিকিউ, যা বৃত্তকে টি বিন্দুতে ছেদ করে। টি বিন্দুতে পিকিউ এর উপরে এমএন লম্ব আঁকি, তার মানে এমএনটাই হইলো উদ্দিষ্ট স্পর্শক, যেটা কিনা বিসি বাহুর সমান্তরাল বা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে পরে পরীক্ষাটা পরেও দিতে পারো, মানে পরে বলতে আমার ক্লাসের পরে, দেড়টার পরে দিতে পারো। বুঝছি সবাই? পরীক্ষাটা 29 তারিখ, সারাদিন টাইম দিলাম, তোমরা চাইলে ক্লাসের আগে বা পরে পরীক্ষাটা দিতে পারো। একের গ গেল। 2 নাম্বার এরপরের সিকিউটা একটু দেখি। এটা দেখো তো, এগুলো মোটামুটি একই না? 5 এবং 4 বলতো এই দুটা মোটামুটি একই রকম। তো 5-এর আমি শুধু গ নাম্বারটা একটু করাই দিতে চাচ্ছি তোমাদের। প্রশ্নে বলছে যে তিনটা বাহুর দৈর্ঘ্য 3 4 5, পরিবৃত্ত আঁকতে পারবা? আমারে বলো সবাই। জি স্যার। ক্লাসের সবাই 5-এর ক খ তো পারবা। গ নাম্বারটা হলো যে ওই যে পরিবৃত্তটা আঁকছো সেটাতে এমন দুটা স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণটা 60 ডিগ্রি হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে ধরো আমি ধরে নিতেছি যে পরিবৃত্তটা এরকম, পরিবৃত্তটা এটা 5-এর গ।
সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তাহলে মনোযোগ দিয়ে শোনো। ও এ হইল বৃত্তের একটা ব্যাসার্ধ। তুমি যদি 60 ডিগ্রি আঁকতে চাও দুটা স্পর্শক, তাহলে ও এ রেখার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো। 120 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে আঁকে? যে কোনো একটা বৃত্তচাপ নিলা, একবার কাটলে 60, আরেকবার কাটলে কত হইলো? 120 ডিগ্রি। তার মানে এই যে কোণটা হইলো কোণ এ ও বি, এটা কত? 120 ডিগ্রি। এখন তুমি এ আর বি বিন্দুতে দুটা স্পর্শক আঁকো। দুইটা স্পর্শক আইসা ধরলাম আমি পি বিন্দুতে মিলিত হয়েছে, এই পি বিন্দুতে অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ব্যাখ্যাটা বলতে পারবা কেন 60 ডিগ্রি হবে এটা? খুব সহজ, এটা একটা চতুর্ভুজ। এই দুইটা হলো 90 90 এ 180, এইটা আমি আঁকছিলাম 120, তাহলে বলো এটা কত হবে? 60 হবে না? ক্লাসের সবাই কি চিত্রটা বুঝছো? সোজা একটা চিত্র। শুধু ও এ যে কোনো ব্যাসার্ধ নিয়ে কোণ এ ও বি 120 ডিগ্রি আঁকি, এ বিন্দুতে আর বি বিন্দুতে দুটা লম্ব আঁকি, তাহলে লম্ব দুইটা পি বিন্দুতে মিলিত হয়, সুতরাং পি এ আর পি বি হবে উদ্দিষ্ট স্পর্শ। পারবা লেখাটা লিখতে? ভাইরা অনলাইনে যারা আছো সবাই আমাকে জানাও, পারবা সবাই? জি স্যার। ওকে, তো সম্পাদ্যগুলো একটু শেষ করে দিই। দেখো, ভাইরা আমরা এরপরে যেটা আঁকবো সেটা হলো 3 খ এবং গ। বলছে 3.5, 4.5 আর 5.5 সেন্টিমিটারের ত্রিভুজ আঁকো। আচ্ছা, আমার তো ক আঁকতেই হবে। তারপরে ওই ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো। আর বৃহত্তম বাহু মানে হলো 5.5 সেন্টিমিটারের একটা বর্গ, সেই বর্গের পরিবৃত্ত আর অন্তবৃত্ত আঁকতে হবে। তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, মানে এই ধরনের কোশ্চেন একটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। বিশেষ করে বর্গের অন্তবৃত্ত পরিবৃত্ত এবার মনে হয় তোমাদের এসএসসি তে চলেই আসবে। তোমাদের কিন্তু একটা সম্পাদ্য অষ্টম অধ্যায় থেকে থাকবেই, তোমরা সবাই জানো, তাইলে এগুলো ভালো করে প্র্যাকটিস করো। কত সহজ হয়ে গেল তোমাদের পড়া, মানে কল্পনাই করা যাচ্ছে না, এতটুকু জ্যামিতি করে কাজ হয়ে যেত। কত জ্যামিতি ছিল, 6, 7, 8, 14, 15, 5টা অধ্যায় থেকে তোমার একটা অধ্যায় দিতে যান, তাই না? মানে পরীক্ষায় আমার মানে ভয় হইতেছে যে পরীক্ষার সময় কোশ্চেন এত সহজ দেখে অজ্ঞান না হয়ে যাও, যে এত সহজ কোশ্চেন কি করবো। যাই হোক, 3 ক প্লাস খ করে ফেলি। 3.5, 4.5, 5.5, ধর আমি ত্রিভুজ এঁকে দিই, এই 5.5, 4.5, 3.5 এবিসি ত্রিভুজ হইল। যারা বহির্বৃত্ত কেমনে আঁকে বলি, বাড়াও বাড়াও, বুঝছো সবাই? দুইটা বাহুকে বর্ধিত করবা, বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক আঁকবা, বহির্দ্বিখণ্ডক। বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক দুইটা আইসা কোথায় মিলিত হইল? পিতে। পি থেকে এসি এর উপরে লম্ব আঁকবা পি কিউ। এই যে লম্ব আঁকলা পি কিউ, পি কিউ সমান ব্যাসার্ধ, পি বিন্দুকে কেন্দ্র করে পি কিউ সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো। এই বৃত্তটা পরিবৃত্ত, এটা ডি, এটা ই, এমএন। আবার বলি, ত্রিভুজটা আঁকলা, ত্রিভুজের দুই বাহুকে বর্ধিত করবা, এ কোণ আর সি কোণ, যে দুটা বাহুকে বর্ধিত করছো, বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক আঁকবা, যারা পি বিন্দুতে মিলিত হইল। পি থেকে বাহুটার উপরে লম্ব আঁকবা পি কিউ, সেই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা আঁকবা, সেটাই হইল বহির্বৃত্ত। বুঝছি সবাই? যারা এই অঙ্কগুলা মানে একবার কি নিজে প্র্যাকটিস করতে পারবা? 5টা যে সম্পাদ্য আছে, পারবা না?
জি ভাইয়া। কইরো, কাজে লাগবে, কাজে লাগবে, এসএসসি পরীক্ষার জন্য কাজে লাগবে, সুন্দর করে নোট করো। গ নাম্বারটা কি হবে বলো? সবচেয়ে বড় বাহুটা কোনটা? 5.5। এইটারে নাও 5.5 নিলা, বর্গ আঁকো। এই হলো 5.5, 5.5, 5.5। ABCD E আর F। বর্গটা আগে আঁকলা 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এবার বলো পরিবৃত্ত আর অন্তবৃত্ত কেমনে আঁকে? পরিবৃত্ত হলো কর্ণ দুটা যোগ করবা, এসি আর বিডি, ও বিন্দুতে ছেদ করলো, ও বিন্দু থেকে এবি এর উপরে লম্ব আঁকো, OM। এবার ও এ সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটা কি হবে বলো? ও এ সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটা হলো বর্গের পরিবৃত্ত, আর ও এম সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটা কি হবে? বর্গের অন্তবৃত্ত। বুঝছো সবাই? ভাইয়া দুইটা চিত্র কি একসাথে আঁকবো? একসাথেই আঁকবা, হ্যাঁ হ্যাঁ, অন্তবৃত্ত ও পরিবৃত্ত আঁকতে বলছে, তাই একবারে অবশ্যই একবারে আঁকবা। তো ভেড়া দুইটার বিবরণ নিশ্চয়ই পারবা। তো মোটামুটি অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত এগুলা করলেই হয়ে যাবে। আর পাশাপাশি হইলো যে একটা স্পর্শক যেটা অমুক বাহুর সমান্তরাল বা অমুক বাহুর উপরে লম্ব, মোটামুটি এইগুলাই আছে। আর ওই যে স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তোমাদের আজকের কাজ হলো সম্পাদ্য 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করবা। আর এমসিকিউ তো আমি সলভ করাই দিচ্ছি, মানে তারপরেও 1 থেকে 54 পর্যন্ত ভালোভাবে সলভ করবা, কারণ এখান থেকেই আমি হুবহু এক্সামে উঠাই দিব। সবাই বুঝছো? মানে এখান থেকে 20টা এমসিকিউ আমি উঠাই দিব, এটা পরীক্ষায় আসবে, কিন্তু সিকিউ কোশ্চেন হুবহু উঠাবো না। কারণ বই থেকে আর একটু ভালো মতো পড়ে নাও তোমরা। বইয়ের নেক্সট উইকে তোমরা বই রাখবার সাথে চ্যাপ্টার 8 এর বই থেকে আমি অঙ্ক করাবো। অনেকগুলো কাজ আছে, বাড়তি অঙ্ক আছে, সেগুলো আমরা একটু পরিমাণে আলোচনা করব। বুঝছো সবাই? ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।